আজকে আপনাদের ১ম এই আমি পরপর ৪ টে ছবি দেখাবো। আপনাদের বলতে হবে এই ছবিগুলোর মধ্যে যোগসূত্র কি বা এই ছবিগুলোর মধ্যে মিল কোথায় রয়েছে। ১ম ছবিটাই হচ্ছে প্রতিমা রজক, ২য় ছবিটা হচ্ছে তাপসী মণ্ডল, ৩য় ছবিটা হচ্ছে নওশাদ সিদ্দিকী, ৪র্থ ছবিটা হচ্ছে প্রতীক জৈন, আইপ্যাক। এবার আপনারা এতক্ষণে নিশ্চয়ই একটা যোগসূত্র পেয়েছেন, সেটা হচ্ছে তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে গতকাল যোগদান করেছেন। তাহলে বাকিরা ঠিক খুঁজে পাচ্ছেন না তো? এর যোগসূত্র যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুঁজে পেয়েছে সেটা হচ্ছে এরা হচ্ছে মূর্ত প্রতীক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় কনফিডেন্সটা টলে গেছে। এবং শুধুমাত্র এই ৪ টি ছবি নয়, এর পাশাপাশি আরেকটি ইঙ্গিতও রয়েছে, আরেকটি ছবিও রয়েছে, যার জন্য মনে হচ্ছে এই পঞ্চবাণে কার্যত বিদ্ধ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স। কেন? এক করে আপনাদের ব্যাখ্যা করছি। গতকাল থেকেই তাপসী মণ্ডলের যোগদান নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে মিডিয়াতে। শুভেন্দু গড়ে কাউন্টার স্ট্রাইক হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, বিজেপি কেউ বুঝতে পারেনি। আগামী দিনে আরো কারা বিজেপি ছাড়তে পারে, এরকম বিভিন্ন কথাবার্তা চলছে। কিন্তু তার আগের দিন থেকেই কার্যত এই দলবদলের ছবিটা হচ্ছে। বড় ধাক্কা কংগ্রেসের, তৃণমূলে যোগ দিলেন বড়োয়ার দুবারের বিধায়ক। প্রতিমা রজক বড়োয়ার কংগ্রেসের টিকিটে দুবার বিধায়ক হয়েছিলেন। এবং দুবারের বিধায়ক হওয়া সত্ত্বেও ২০২১-এর যে নির্বাচন হয়েছিল, সেখানে কংগ্রেস তাকে টিকিট দেয়নি। সেখানে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ, খুব সম্ভবত শিলাদিত্য বলে এক ভদ্রলোককে টিকিট দেওয়া হয়েছিল। এবং তারপর রাগে এই প্রতিমা রজক কংগ্রেস থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন। বলেন, "আমি বাড়িতে সময় দেবো, আমার সন্তানদের সময় দেবো। আমি আর রাজনীতির ময়দানে নেই।" সেই প্রতিমা রজককেই ফিরিয়ে নিয়ে আসা হলো রাজনীতির অঙ্গনে। এবং অপূর্ব সরকার ওরফে ডেভিড, যিনি কংগ্রেসেরই নেতা ছিলেন, এখন তৃণমূলের নেতা হয়েছেন, তার হাত ধরে এই প্রতিমা রজককে তার আগের দিন, গত পরশুদিনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হলো। আর এখানেই প্রশ্নটা হচ্ছে কেন? কেন প্রতিমা রজককে হঠাৎ করে দরকার হয়ে পড়ল? ভালো করে দেখুন, যে বিধানসভায় যোগদান করানো হয়েছে সেই বিধানসভাটার নাম বড়োয়া। বড়োয়া বলতেই কিছু মনে পড়ছে? বড়োয়া বলতেই সেখানকার তৃণমূলের রত্ন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কথা মনে আসবে। কোন জীবনকৃষ্ণ সাহা? যার নাম চাকরি দুর্নীতিতে জড়িয়েছে এবং সেই চাকরি দুর্নীতির তদন্তে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতে পৌঁছেছে, তখন হাতের মোবাইলগুলো পুকুরে ফেলে দিয়েছে, পুকুর ছেঁচে সেই মোবাইল বেরিয়েছে। আপাতত জামিনে মুক্ত হয়েছে জীবনকৃষ্ণ সাহা এবং সেটা নিয়ে তৃণমূল প্রাথমিকভাবে দেখিয়েছিল যে দেখো, এ তো রাজনৈতিক প্রতিহিংসা, সেই জন্য জেলে রাখতে পারল না। আর পরশুর যে যোগদান হয়েছে, সেই যোগদানে অপূর্ব সরকার বা বড়োয়ার অন্যান্য নেতৃত্ব থাকলেও জীবনকৃষ্ণ সাহার সেখানে দেখা মেলেনি। কেন? তার কারণটা হচ্ছে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, বড়োয়া, মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। কিন্তু এত সব সত্ত্বেও ২০২৬-এর নির্বাচনে এই জীবনকৃষ্ণ সাহাকে যদি টিকিট দেওয়া হয়, তৃণমূল গোহারা হারবে ওই কেন্দ্রে। চুরি দুর্নীতি নিয়ে মানুষের মনের মধ্যে জীবনকৃষ্ণ সাহা এবং তৃণমূল নিয়ে যে ছবিটা উঠেছে সেটা স্পষ্ট হয়ে গেছে। এবং তার ফলে এই জীবনকৃষ্ণ সাহাকে ক্যান্ডিডেট করলে আর জেতানো যাবে না। তাই বড়োয়ার দুবারের যিনি বিধায়ক, কংগ্রেসের সঙ্গে আপাতত সম্পর্ক নেই, সেই প্রতিমা রজককে রাজনীতির ময়দানে ফিরিয়ে আনো, বড়োয়ার জন্য রেডি করো এবং তাকে বিধানসভা নির্বাচনে মুখ করো। একদম খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। আর এখানেই তাহলে প্রশ্নটা উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে গর্ব করে বলতেন ২৯৪ আসনেই তিনিই প্রার্থী, তৃণমূল কংগ্রেস যে গর্ব করে বলে যে দলে একটাই পোস্ট, সেটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি সব ল্যাম্প পোস্ট। যার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত থাকবে, পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে আর পাশে তৃণমূল কংগ্রেসের লোগো থাকবে, সেই জিতবে। বাংলা অন্য কোথাও কিছু করবে না। তাহলে এইসব প্রতিমা রজকদের খুঁজে এনে সেখানকার প্রার্থী করার জন্য তৈরি করতে হচ্ছে কেন? জীবনকৃষ্ণ সাহাকে রিপ্লেস করতে হচ্ছে কেন, যদি সেটা রাজনৈতিক প্রতিহিংসা হয়? আর এটাই হচ্ছে প্রথম ছবি, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আর দাঁড়িয়ে এইটা বলার মতো জায়গায় নেই যে ২৯৪ আসনেই আমি প্রার্থী। তাকে তার মুখ দেখে আর কিন্তু মানুষ ভোট দেয় না। উল্টে তিনি মুখ হলে যে হেরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কেননা এই যে ব্যাপক চুরি দুর্নীতি হয়েছে, সেটা তিনি মুখ্যমন্ত্রী হিসেবে সামলাতে পারেননি। তার কাছে কি তথ্য ছিল? তিনিও কি এর সঙ্গে কোনোভাবে জড়িত? এই প্রশ্নগুলো মানুষের মধ্যে ঘুরতে শুরু করে দিয়েছে আর সেটা তিনি খুব ভালো করে বুঝছেন। আর সেই জন্যই স্বচ্ছ মুখ আনার, অন্য দল থেকে মুখ আনার চেষ্টা করা হচ্ছে। কেন প্রতিমা রজককে কংগ্রেস থেকে আনতে হলো? সাইনবোর্ড হয়ে গেছে তো পার্টিটা। গোটা তৃণমূলের মধ্যে থেকে আর এমন কোনো মুখ খুঁজে পাওয়া গেল না যাকে জীবনকৃষ্ণ সাহার বদলে বড়োয়াতে টিকিট দেওয়া যেতে পারে।
এই প্রশ্নটা রাজনীতির অলিন্দে ঘুরতে শুরু করে দিয়েছে, বিরোধীরা এখন থেকে তুলতে শুরু করে দিয়েছে। অর্থাৎ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স যে টলছে সেটা শুধু তাপসী মণ্ডল নয়, এই জায়গা থেকেও এই প্রমাণিত হচ্ছে। এবং তাপসী মণ্ডল তাকে নিয়ে এত চর্চা হচ্ছে, শুভেন্দুগড়ে সার্জিক্যাল স্ট্রাইক করা হলো, হলদিয়াতে তাকেই প্রার্থী করা হবে, কেউ কেউ বলছেন হলদিয়া নয়, তার পাশের কেন্দ্রই হচ্ছে নন্দীগ্রাম, নন্দীগ্রামে এই তাপসী মণ্ডলকে প্রার্থী করে দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে আটকাতে। কেন? কেন তাপসী মণ্ডলকে দরকার হয়ে পড়ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কাজ করছে না সেখানে? বিজেপি মানেই তো ভারতীয় জঞ্জাল পার্টি, তৃণমূল গর্ব করে বলে, তারা প্রচারে নিয়ে আসে। তাহলে সেই জঞ্জাল পার্টি থেকেই জঞ্জালদের নিতে হচ্ছে কেন? শুধুমাত্র তো প্রতিমা মণ্ডল, এই তাপসী মণ্ডল নয়, আরো কতজন এর আগে গেছে। মুকুল রায়ের কথা না হয় ছেড়েই দিলাম, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু এই হরকালী প্রতিহার থেকে শুরু করে সৌমেন রায়, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, কত কত নাম, এরা সবাই তো বিজেপির টিকিটে জিতেছিল। কেন সেই সব জঞ্জালদের দিকে তাহলে হাত বাড়াতে হচ্ছে? কেন? ভারতীয় জঞ্জাল পার্টি তো, যারাই সেখানে থাকে সকলেই জঞ্জাল। তৃণমূলে এলি ওয়াশিং মেশিন, সব ঠিক হয়ে যাবে। এই জায়গাটাই হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে হারাতে গিয়ে সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছু লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর গড়ে তাকে এক ছটাক খেলানো যায়নি। বরং যত দিন যাচ্ছে সেখানে স্পষ্ট হচ্ছে শুভেন্দু অধিকারীর ভূমিকা, বিজেপির ভূমিকা, এবং সেই জায়গা থেকে ব্যাপক একটা মার্জিন হবে। ফলে কিচ্ছু করার নেই, ওই সব দল থেকে নাও। ঠিক 5 বছর আগের চিত্রটা কল্পনা করুন। তখন বিজেপির হাতে সেইভাবে নেতা নেই, মুখ নেই, ফলে বিভিন্ন দল থেকে তারা নিয়ে আসছে, বহু বেনজল ঢুকে গেছে তার ফলে, যার খেসারত আজকেও বিজেপিকে দিতে হচ্ছে। কিন্তু গত 5 বছর আগে, অর্থাৎ 2021-এর নির্বাচনের 1 বছর আগে ঠিক উল্টো স্রোত হচ্ছিল, হাতড়ে বেড়াচ্ছিল বিজেপি তখন নেতাকর্মী। কিন্তু এই 5 বছরে তারা নির্বাচনী সাফল্য তেমন বড় কিছু পায়নি, সংগঠন তেমন কিছু গোছাতে পারেনি, কিন্তু তারপরেও এই পাল্টা স্রোতটা কি দেখছেন? উল্টে যখন অভিষেক ব্যানার্জির নাম খোদ অভিষেক ব্যানার্জি ভাসিয়ে দিচ্ছে বাজারে, যে আমি নাকি বিজেপিতে যাচ্ছি, এরকম গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন একদম বুক ফুঁকে তৃণমূল নেতারা বলছেন যে বিজেপিতে আসার যোগ্যতা আছে অভিষেক ব্যানার্জির। কে বলেছে তাকে নেবে? ওই অভিষেক ব্যানার্জিকে নেওয়া হবে, কে বলেছে? কতখানি কনফিডেন্স বিজেপি হয়ে গেছে। অর্থাৎ বিজেপি বুঝে গেছে যে বাংলায় জিততে গেলে ওই মুখ দরকার, অন্য দল থেকে না, ওই দরকার নেই। চন্দনা বাউরিরাও এখানে আছেন, পাশে পদ্ম প্রতীকটা থাকবে, জোরালো সংগঠন থাকবে, এবং এই যে চুরি দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে একটা স্বচ্ছ পদক্ষেপ নিতে হবে। আর এরা সরে গেলে বাংলার উন্নয়ন কিভাবে হবে তার পরিষ্কার রূপরেখাটা মানুষের সামনে নিয়ে আসতে হবে। মানুষের বেটারমেন্ট কিভাবে হবে, পরিষ্কার রূপরেখাটা নিয়ে আসতে হবে, তাহলেই বাংলাতে সাফল্য আসা সম্ভব। আর সেই দিকেই তারা এগোচ্ছে। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই জায়গাটায় নেই। কেননা তারা জানে ওই ডবল, ডবল বেতন, ডবল, ডবল চাকরি, লক্ষ্মীর ভান্ডার, এইসব ইফেক্ট আর কাজ করবে না। যদি কাজ করতো তাহলে প্রতিমা রজক থেকে তাপসী মণ্ডল তাদের দিকে হাত বাড়াতে হতো না। শুধুমাত্র তাই না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তো তার সংখ্যালঘু ভোট ব্যাংক তার দিকে আছে। দুধেল গায়ে বলে তিনি তাদের গায়ে লেবেল সেঁটে দেন। এবং আমরাও দেখেছি যে বিভিন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তারা তারা দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। একদম 100% ভোট ব্যাংক মোটামুটি কনসলিডেট করে ফেলেছেন। ফলে ওই 30, 31, 32% ভোট ব্যাংক একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। বাকি লক্ষ্মীর ভান্ডারের 10-12% ভোট মহিলাদের ভোট পাচ্ছেন, আর বেশ কিছু ভোট এদিক ওদিক ম্যানেজ করে 45-46% তৃণমূল জিতছে। তাহলে এই সংখ্যালঘুরা কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গ দেবে না, সেটা প্রমাণিত হয়ে গেছে। এই জায়গায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো চিন্তা থাকার কারণ নেই। কালকে যখন একদিকে তাপসী মণ্ডলের যোগদান হচ্ছে, তখন খোদ নবান্নে মুখ্যমন্ত্রীর চেম্বারে এই নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে বৈঠক নিয়ে নওশাদ সিদ্দিকী কি বলছেন? তার নাকি এমএলএ ল্যাডের যে টাকা রয়েছে, সেই টাকা ছাড়া হচ্ছে না। সেখানে যেভাবে দেয়া হচ্ছে হাইকোর্টের নির্দেশ আছে, সেইসব নিয়েও গন্ডগোল। সেইসব নিয়ে তিনি কথা বলতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাই এই নওশাদ সিদ্দিকীকেই তো চ্যাংদোলা করে জেলে পুরে রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল। কি এমন ঘটনা ঘটলো তার সঙ্গে চা খেতে খেতে একই চেম্বারে বৈঠক করতে হচ্ছে? শুধুমাত্র এমএলএ ল্যাডের টাকা আসছে না বলে বৈঠক? সবাই এতটাই গাধা? শুভেন্দু অধিকারীরা পরিষ্কার বলে দিচ্ছেন যে মমতা নওশাদ সেটিং। কেন বলছে? কেননা এই নওশাদ সিদ্দিকী হুঙ্কার ছেড়েছিলেন লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে তিনি নাকি প্রার্থী হবেন এবং অভিষেক ব্যানার্জিকে হারিয়ে দেবেন। তারপর তারপর যখন দেখা গেল প্রার্থী ঘোষণার সময় নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়ালেন না। অনেকেই বলতে শুরু করলেন যে নওশাদ সিদ্দিকী বোধহয় ভয় পেয়েছেন। তাকে ওই যে জেল টেল খাটিয়েছিল, ডায়মন্ড হারবারে দাঁড়ালে আরো বেশি অত্যাচার হবে।
অনেকে আবার বললেন যে টেবিলের তলায় সেটিং হয়ে গেছে। কি ঘটনা ঘটেছে আমরা জানি না। কিন্তু যেটাই দেখা গেল নওশাদ সিদ্দিকী লড়াইটা করেননি এবং তারপর থেকেই তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক অত্যন্ত স্মুথ হয়ে গেছে। যে বিরোধীদের তৃণমূল কোনো মান্যতাই দেয় না, সেখানে নওশাদ সিদ্দিকী বিরোধী হিসেবে ওই সর্বদলীয় বৈঠকে চলে যাচ্ছেন এবং তাকে দেখেই বলা হচ্ছে, "দেখ নওশাদ সিদ্দিকী আসছে, বিজেপি তো আসছে না।" মাখো সম্পর্ক হয়ে গেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছেন যে সংখ্যালঘু ভোট যেটা তার ডিভিডেন্ড ভোট ব্যাংক ছিল, সেটাও আর তার হাতে নেই। এই নওশাদ সিদ্দিকীর হাত ধরে, বামেদের হাত ধরে কিছুটা, কংগ্রেসের হাত ধরে কিছুটা তার থেকে স্প্লিট হবে। আর বেশি নয়। এই সংখ্যালঘু ভোটের ২-৩-৪% তার হাত থেকে বেরিয়ে গেলেই না খেলাটা অন্যরকম হয়ে যাবে। বিজেপি সেই জায়গাটা পুরোপুরি নিয়ে নেবে। সেইজন্য নওশাদ সিদ্দিকীর জন্য সঙ্গে সেটিংটা করার দরকার হয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স যে চলে গেছে সেটার আরেক বড় প্রমাণ আইপ্যাকের এই প্রতীক জৈন। কি বললেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়? "ওইসব প্যাক মানি না।" এবং তারপর তৃণমূল কংগ্রেসে তার ঘনিষ্ঠ বৃত্তে যারা আছে তারা তীব্র আক্রমণ করতে শুরু করে দিল আইপ্যাককে। আইপ্যাক টাকা নেয়, টাকা নিয়ে তৃণমূলের নেতা-মন্ত্রী অব্দি ঠিক করে দেয়। তারা প্রচুর টাকা তুলছে কিন্তু আবার পোস্ট দিচ্ছে না। সেটা নিয়ে কেউ সেগুলো সব আবার অবৈধ টাকা। কেউ সেটা নিয়ে অভিযোগ জানাতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দিলেন যে, "কেউ যদি ফোন করে আপনাদের কাছে এইসব প্যাকের নামে ইনফরমেশন চায় দেবেন না। যা ইনফরমেশন হবে সব আমি ঠিক করে দিচ্ছি। ওই সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস ওদের সব কমিটি হবে সেইখানে শুধু দেবেন।" তারপর ওই যে সভাটা হলো, কর্মী সভাটা হলো সেখান থেকে বলে দিলেন এরা নতুন আইপ্যাক। অথচ প্রশান্ত কিশোর কবে ছেড়ে চলে গেছে। এই প্রতীক জৈনই সামাল দিচ্ছেন। তাহলে? তাহলে কি জিনিসটা দাঁড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায় যে ডায়লগ বাজিটা করলেন যে প্যাক কিছু নয়, আমিই শেষ। আগামী ১০ বছর রাজ্য আমি চালাবো, দল আমি চালাবো। তারপর মাটিতে পা দিয়ে বুঝলেন তার উপর কনফিডেন্স নেই, তার একার দ্বারা হবে না। আইপ্যাককেও লাগবে। যেভাবে ২০২১ এ খেলাটা ঘুরিয়েছিল, বাংলার মেয়েকে চাই, দিদিকে বলো, লক্ষ্মীর ভান্ডার, সব ভুরুং-ভারুং অনেক কিছু দিয়েছিল। মানুষকে ফোন করে ইনফরমেশন নিত, কোথায় কি আছে সেই অনুযায়ী স্ট্র্যাটেজি ঠিক করত। সেখানে গিয়ে গল্প শোনাতো। সেইগুলো কাজে দিয়েছিল। সেই একই জিনিস ২০২৬ এও লাগবে। নাহলে এবারে নির্বাচনী বৈতরণীটা পেরোনো যাবে না। আর সেই জন্যই ওই প্যাক বলার রকম যে ধৃষ্টতা দেখিয়েছিলেন সেখান থেকে সরে আসতে হচ্ছে এবং বলতে হচ্ছে এটা প্রতীক জৈনের আইপ্যাক, নতুন টিম এদের সঙ্গে নিয়েই কাজটা করতে হবে। এটা আমাদের একটা অন্যতম অস্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে। অর্থাৎ তার মুখ দেখিয়ে যে শুধুমাত্র জিততে পারবে না তৃণমূল কংগ্রেস, বরং হারবে এই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও স্পষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, আর যার একটি অস্ত্রের কথা বলছিলাম সেটা হচ্ছে এই শুভঙ্কর সরকার এবং রাহুল গান্ধী। ভাবুন তো একবার, প্রতিমা রজক তাকে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে নাকি নিয়ে আসা হচ্ছে। পেপারের হেডলাইনে আপনাদের দেখালাম। অর্থাৎ কংগ্রেসে আরো ভাঙন ধরাচ্ছেন, কংগ্রেসকে আরো সাইনবোর্ড করছেন। অথচ নিজের দল ভেঙে যাচ্ছে। রাহুল গান্ধী লোকসভায় তৃণমূলের সুর মিলিয়ে ওই এপিক কাণ্ড, ভুতুড়ে ভোটার এইসব নিয়ে কথা বলছেন। রাহুল গান্ধী না হয় বাংলা নিয়ে মাথা ব্যথা নেই, বাংলা নিয়ে কিছু তিনি জানেন-টানেন না বোধহয় এবং সেই জায়গায় বাংলা ভাঙলো কি না হলো তার কিছু এসে যায় না। তার লক্ষ্য হচ্ছে দিল্লির ক্ষমতা দখল। এবং তিনি খুব ভালো করে জানেন ভোটটা কংগ্রেসে থাকুক আর তৃণমূলে কংগ্রেসে থাকুক সব সেটিং। ও আল্টিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তাকেই সাপোর্ট করতে হবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে একটা দুটো ভালো মন্ত্রিত্ব দিতে হবে যদি তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। বেশ, রাহুল গান্ধীর কথা না হয় ভেবে নিলাম। শুভঙ্কর সরকার তিনি তো প্রদেশ কংগ্রেস সভাপতি। বাংলার হাল হকিকতটা তো তিনি খুব ভালো করে জানেন। তার আগের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি বারবারই একটা কথা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না, তার সঙ্গে কোনো রকম সমঝোতার কোনো জায়গা নেই। এবং সেই জন্য বামেদের সঙ্গে জোট-টোট করে তিনি একটা চেষ্টা করেছিলেন। হয়েছে সেইটা জিনিস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে বাংলায় রাজনীতি করতে গেলে। আর সেই জায়গা থেকে এই অধীর চৌধুরীকেই সরিয়ে দেওয়া হলো প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে। তার রাজনীতির অলিন্দ থেকেই সরিয়ে দেওয়া হলো। এবং সবথেকে বড় কথা কোন শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেওয়া হলো? যিনি এসেই ১ম কাজটি করলেন বামেদের সঙ্গে জোটটা ভেঙে দাও। মানে তৃণমূলের সঙ্গে আগামী দিনে জোট হবে তার রাস্তাটা মসৃণ করো। কোন শুভঙ্কর সরকার? যিনি পরিষ্কারই বলছেন যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যে জোটটা ছিল সেটা বড় তাড়াহুড়ো করে ভাঙা হয়েছে। কেন ভাঙা হয়েছিল? ভেঙেছিলেন কে? ভেঙেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভেঙেছিলেন কিসের জন্য? কংগ্রেসটাকে সাইনবোর্ড করবেন বলে। অথচ শুভঙ্কর সরকার বলছেন বড় তাড়াহুড়ো করে ভেঙে দেয়া হলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে তার দলের জোট হচ্ছে না বলে বড় বেশি আকুলি বিকুলি ধরা পড়ছে। কেন? কোথাও গিয়ে একটা গ্রিন সিগন্যাল তো আছে। এই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হচ্ছে ২০২৬ এ। না হলে ওই যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো আছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ভোট স্প্লিট হবে।
আর এই কংগ্রেস আর তৃণমূলের মধ্যে যদি সংখ্যালঘু ভোট স্প্লিট হয়, খগেন মুর্মু মডেল, বিজেপি মাঝখান থেকে বাজিমাত করে দিয়ে চলে যেতে পারে। ফলে এক জায়গায় নিয়ে আসার একটা জায়গা তৈরি করতে হচ্ছে। আর এই সমস্ত ইকুয়েশন, এটা থেকেই দিল্লির বিজেপির নেতৃত্ব স্পষ্ট হয়ে যাচ্ছে যে কনফিডেন্স নিয়ে বাংলার রাজনীতি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা টলে গেছে। আগামী দিনে আরো বেশি সার্জিক্যাল স্ট্রাইক করবে, আরো বিধায়ক দলীয় নেতাদের ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু কিন্তু এটাই প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস আর একার দমে জেতার ক্ষমতায় নেই বাংলায়। এটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বুঝে গেছে। সেই জন্য এই আকুলি বিকুলিটা করছে। তাই বাংলা যেভাবে চায়, ১ দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ২ সংগঠন তৈরি করো, ৩ স্পষ্ট রূপরেখা দাও বাংলায় ক্ষমতায় এসে তোমরা কি করতে পারবে, ডবল ইঞ্জিন সরকারের অ্যাকচুয়াল ফায়দা কি। এই জিনিস নিয়ে যদি বাংলায় ঝাঁপিয়ে পড়তে পারো, এই রকম নড়বড়ে মমতাকে আর রাজনৈতিক ময়দানে পাবে না। তাকে হারানো সম্ভব। শুভেন্দু অধিকারী ২০২১ করে দেখিয়েছিলেন ১৯৫৬ ভোটের জ্বালা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে বাঁধে। সেই জ্বালাটা এবার গোটা রাজ্য জুড়ে করতে হবে। এবং আরো একটা জিনিস, মারাত্মক জিনিস দেখুন, যে মুহূর্তে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিলেন যে ভবানীপুরেও এবার রেয়াত করা হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার ভবানীপুরেও হারানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্ত থেকেই প্রতিমা, রজক, তাপসী মণ্ডল একের পর এক যোগদান 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 এবং আরো কাদেরকে যোগদান করাতে পারে সেই সমস্ত হাওয়া তুলতে হচ্ছে। অর্থাৎ দেখানোর চেষ্টা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নাকি দারুণ করছে, কিন্তু আলটিমেটলি তৃণমূল কংগ্রেস যে নড়বড়ে হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে নড়বড়ে হয়ে গেছে, সেই এসেন্সটা কিন্তু দিল্লি নেতৃত্ব ফেলে দিয়ে পেয়ে গেছে। ফলে এই রাজ্যে শুভেন্দু সুকান্তদের নিয়ে এখানে যে বড় ধামাকা দেওয়া যেতে পারে, বড় স্ট্রাইক করা যেতে পারে, সুনির্দিষ্ট লক্ষ্য এগোলে এখানে যে পদ্ম ফুটতে পারে, সেই কনফিডেন্স কিন্তু দিল্লি পেয়ে গেছে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ তারা কিন্তু ঠিক করছে। কি বলবেন? দিল্লির অ্যাসেসমেন্ট বাংলা নিয়ে একদম ঠিক আছে? এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো লিঙ্কড আপ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স তলিয়ে যাওয়ার যে ইঙ্গিত, সেটাই স্পষ্ট করছে? নাকি ভুল অ্যাসেসমেন্ট করছে দিল্লির বিজেপি নেতৃত্ব? তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।